যে কোনো এক্সামের ক্ষেত্রেই PYQ মোস্ট ইম্পর্টেন্ট। তো সুতরাং আমরা 2025 সালে যে RRB NTPC এক্সামটা হবে সেই এক্সামকে লক্ষ্য রেখে আমরা 2019 সালে যে সমস্ত কোশ্চেন তারা জিজ্ঞেস করেছিল সেই সমস্ত কোশ্চেনের আমরা একটা সিরিজ স্টার্ট করছি। আমরা এখানে প্রতিটা শিফট ধরে ধরে যে সমস্ত জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেই সমস্ত শিফটে জিজ্ঞেস করেছিল তারা, আমরা এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব। তো আজকে আমরা আলোচনা করব সেই এক্সামটা হয়েছিল 1/4/2021। ফর্ম ফিল আপটা হয়েছিল খুব সম্ভবত 2019 সালে, কিন্তু এক্সামটা হয়েছিল 2021 সাল নাগাদ। তো তোমরা প্রতিটা যে কোশ্চিন সেই কোশ্চিনগুলোকে খুব মন দিয়ে দেখো। তোমরা প্রতিটা প্রশ্নকে খুব মন দিয়ে দেখার চেষ্টা করবা। 1 নম্বর প্রশ্ন, যে আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী জনগণকে 1919 সালের 6 এপ্রিল অহিংস বিরোধিতা দিবস হিসেবে পালন করতে বলেছিল, হ্যাঁ, সেইটাকে কোন আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1919 সালের 6 এপ্রিল অহিংস বিরোধিতা দিবস পালন করতে বলেছিল? আমি তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো ট্রান্সলেট করা, ঠিক আছে? তো অনেক সময় হয় কি, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে গিয়ে অনেক সময় ভাবের একটা আদান প্রদানে খামতি থাকতে পারে। সুতরাং তোমরা প্রশ্নটাকে একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? যেহেতু 2019 সালে ইংরেজিতে পরীক্ষা হয়েছিল, সেখান থেকে আমি প্রশ্নগুলোকে ট্রান্সলেশন করে তোমাদের সামনে এনেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমি এবার স্টার্ট করছি। আর কোনো বাজে কথা না, বাজে কথা বলতে আর কোনো ইনস্ট্রাকশন দেবো না। তোমরা এবার ভালো করে স্মুথলি ভিডিওটাকে দেখো। তো এইটার উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, ঠিক আছে? রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে মহাত্মা গান্ধী সবাইকে 1919 সালে 6 এপ্রিল অহিংসা বিরোধিতা দিবস পালন করতে বলেছিল। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল? কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল? এইটার উত্তর হবে 1935 সালে। এখানে আমি ছোট্ট একটা ডিটেলস জানিয়ে রাখি যে রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1934 সালের রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে? আমি কোনো প্রশ্নে 2-1টা করে ইনফরমেশন দেবো, তোমরা সেই ইনফরমেশনগুলো চাইলে নোট ডাউন করে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে নিম্নে উল্লেখিত কোনটি মানব নির্মিত তন্তুর উদাহরণ? ঠিক আছে, মানব নির্মিত তন্তুর উদাহরণ কোনটি? তো মানব নির্মিত তন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রেয়ন হবে, কারণ সিল্ক, লিনিন, জুট এগুলি সবই আমরা প্রকৃতজাত। তারপরের সেটা 4 নাম্বার, কোন ঘটনার স্মরণে প্রতি বছর ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়? কোন ঘটনার স্মরণে প্রতি বছর ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়? সেটা হচ্ছে পোখরান-2 যে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল 1998 সালে, সেইখানে সেই দিন ছিল খুব সম্ভবত 11ই মে। তোমরা নোট ডাউন করো, ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় 11ই মে, হ্যাঁ। এবং এইখানে যে অপারেশনটা চালানো হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি, ঠিক আছে? এবং এই 11ই মে যে পোখরান যে পারমাণু বিস্ফোরণটা ঘটানো হয়েছিল সেইখানে 5টি নিউক্লিয়ার টেস্ট করা হয়। এবং এই দিনকে লক্ষ্য রেখে অটল বিহারী বাজপেয়ী ন্যাশনাল টেকনোলজি ডে ঘোষণা করেন। যদিও এই ঘটনাটা ঘটছে, পোখরান-2 এর ঘটনা ঘটছে 1998 সালে, কিন্তু তার পরের বছর থেকে অর্থাৎ 1999 সাল থেকেই কিন্তু আমরা প্রতি বছর ন্যাশনাল টেকনোলজি ডে পালন করি। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, কেননা এগুলো সব প্রিভিয়াসের আশা, কোনো না কোনো পরীক্ষায় এগুলো এসছে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? এই প্রতিটা প্রশ্ন আমার তৈরি করা না, এই প্রতিটা প্রশ্ন RRB NTPC 2019-এ জিজ্ঞেস করা প্রশ্ন, ঠিক আছে? তো বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? ডিজিটাল কম্পিউটারের নাম হবে ENIAC, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন। এবার 6 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কাজগুলির মধ্যে কোনটি NBFCS এর অন্তর্ভুক্ত নয়? NBFCS প্রশ্ন আসতে পারে, সেটা কি? সেইটা হলো একটি ব্যাংকিংয়ের মতো একটা ব্যবস্থা, ঠিক আছে? এটা একটা ব্যাংকিংয়ের মতোই ব্যবস্থা যেখানে লোন প্রদান করা হয়, ঠিক আছে? আমি অপশনগুলোকে তোমাদের বলে দিচ্ছি। যেখানে লোন প্রদান করা হয়, বিনিয়োগ করা হয় এবং শেয়ার অধিগ্রহণ করা হয়, ঠিক আছে? কিন্তু অপশন যে 3-তে যেটা আছে সেটা হচ্ছে দাবিকৃত আমানত গ্রহণ করা, এটা এখানে হয় না। আমি এর পাশে ইংরেজি টার্মটা দিয়ে দিয়েছি অ্যাকসেপ্টিং ডিমান্ডিং ডিপোজিট, এইটা NBFCS এর
আন্ডারে পড়ে না, ঠিক আছে। এবার 7 নম্বর যে প্রশ্নটা, সেটা নিম্নে উল্লিখিত হরমোনগুলির মধ্যে কোন হরমোন মানবদেহে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? কোন হরমোন মানবদেহে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? তোমরা রেলওয়ের যে কোনো এক্সামের ক্ষেত্রে সায়েন্সটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সুতরাং তোমরা সায়েন্সটাকেও খুব ভালো করে রেডি করবা, ঠিক আছে। তোমরা প্রিভিয়াসে দেখো যে কিরকম আসছে, সেই হিসেবে তোমরা রেডি করো। ক্লাস 9-10-এর যে এনসিইআরটি লেভেলের সায়েন্সের বই, তোমরা সেগুলোকে কমপ্লিট করো, সেগুলো থেকেই হুবহু প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো এটার উত্তর হবে ইনসুলিন হরমোন। 8 নম্বর প্রশ্নটা কি, কে রাজা রামমোহন রায়ের ধারণাগুলিকে প্রচারের উদ্দেশ্যে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, কে রাজা রামমোহন রায়ের ধারণাগুলিকে প্রচারের জন্য তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিল? তিনি হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপরের যে প্রশ্নটা, কোন নদীর সঙ্গে ধুয়াধার জলপ্রপাতের সম্পর্ক রয়েছে? কোন নদীর সঙ্গে? আমরা জানি অনেকেই ধুয়াধার জলপ্রপাত রয়েছে আমাদের মহানদী না, নর্মদা নদীর ওপরে। তো উত্তরটা হবে নর্মদা নদী। প্রশ্ন কিছু কিছু ইজি এসছে, কিছু কিছু মডারেট এসছে, কিছু কিছু হার্ডও এসছে, অর্থাৎ মিক্সড লেভেলের। যারা ভালো করে প্রিপারেশন করবে তাদের ক্র্যাক করতে কোনো প্রবলেম হবে না। এবার 10 নম্বর যে প্রশ্নটা, কোন সংবিধান সংশোধন মিনি কনস্টিটিউশনস নামে পরিচিত, যার সুপারিশ করেছিলেন শরণ সিং কমিটি? ঠিক আছে, তো এইটার উত্তর যেটা হবে সেটা শরণ সিং কমিটির সুপারিশে মিনি কনস্টিটিউশনের যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে আমরা 42তম সংবিধান সংশোধনীর মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে। 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1976 সালে, ঠিক আছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, আশা করছি তোমরা এটা জানো। এবার বিনয় পিটক এবং সুত্ত পিটক কার শিক্ষা সম্পর্কিত সংকলন? বিনয় পিটক এবং সুত্ত পিটক এটা কার শিক্ষা সম্পর্কিত সংকলন? সেটি হচ্ছে গৌতম বুদ্ধ সম্পর্কিত সংকলন, ঠিক আছে, অপশন এ। তারপরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে বোধিসত্ত্ব ধারণার সঙ্গে সম্পর্কিত কোন শাখা? ঠিক আছে, বোধিসত্ত্বের ধারণার সঙ্গে সম্পর্কিত কোন শাখা? সেটা হচ্ছে আমাদের মহাযান বৌদ্ধের যে একটা শাখা আছে, সেই মহাযান বৌদ্ধের শাখা হচ্ছে, ঠিক আছে। তারপরের যেটা, সেটা 13 নাম্বার, কার শাসনামলে দিল্লির সালতানাতের সবচেয়ে বড় সম্প্রসারণ ঘটেছিল? ঠিক আছে, কার সময়কালে দিল্লির সুলতানি যে ব্যবস্থার সবচেয়ে দীর্ঘায়িত একটা সম্প্রসারণ হয়েছিল, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে, ঠিক আছে। 14 নাম্বার, যে যন্ত্রটি আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে জলের নিচে বস্তুর দূরত্ব, দিক এবং গতি পরিমাপ করা হয়, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে, কোন যন্ত্রে আল্ট্রাসনিক তরঙ্গটা ব্যবহার করা হয়, সেটি হচ্ছে সোনার, ঠিক আছে। 15 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2021 অনুযায়ী রাজ্যসভার বিরোধী দলের নেতা ছিল মল্লিকার্জুন খাড়গে। 15 নাম্বার প্রশ্নটি হলো, নিরক্ষীয় তল এবং কক্ষপথ তল একে অপরের সঙ্গে কত ডিগ্রি কোণে ঝুঁকে রয়েছে? কত ডিগ্রি কোণে? সেটা হচ্ছে 23.5 ডিগ্রি, অর্থাৎ 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত হরিয়ানা রাজ্যের কোন জেলায় একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে? সেটা হচ্ছে আমাদের ফতেহাবাদ, ঠিক আছে, ফতেহাবাদে রয়েছে। তারপরের যে প্রশ্নটা রয়েছে, সেটি হলো, কোন প্রকার পুষ্টি প্রক্রিয়ায় মৃত দেহাবশেষ বা ক্ষয়কারী বস্তু থেকে পুষ্টি শোষণ করা হয়ে থাকে? কোন প্রকার পুষ্টি প্রক্রিয়ায় মৃত দেহাবশেষ ও ক্ষয়কারী বস্তু থেকে পুষ্টি শোষণ করা হয়ে থাকে? সেটি হলো আমাদের স্যাপ্রোফাইটিক। যে স্যাপ্রোফাইটিক নিউট্রিশনস, সেইখানে আমাদের মৃত জৈব বস্তু থেকে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির ফুল ফর্ম ভুল রয়েছে? ঠিক আছে, নিম্নের কোনটির ফুল ফর্ম ভুল রয়েছে? সেটির উত্তরটা হবে আমাদের অপশন 2, ইউআরএল, ঠিক আছে। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর হয়, এখানে ভুল রয়েছে। আর তা বাদে তোমাদের একটাই কাজ হবে, এই 2 নম্বর অপশন বাদে 1, 3 এবং 4 এই ফুল ফর্মগুলোকে ভালো করে নোট ডাউন করা। 20 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর রাখা হয়েছে? দীনদয়াল বন্দর, এটি কান্ডালা বন্দরের নাম দীনদয়াল বন্দর রাখা হয়েছে। 25 নম্বর যে প্রশ্নটা, নিম্নে উল্লেখিত প্রোগ্রামটি গঙ্গা নদী পরিষ্কার করার জন্য 2014 সালে প্রবর্তন করা হয়েছিল, সেটা হলো আমাদের উত্তরটা যেটা হবে সেটা নমামি গঙ্গা, ঠিক আছে, নমামি গঙ্গা
যে প্রোগ্রামটা সেটা 2014 সালে গঙ্গাকে অর্থাৎ গঙ্গা নদীকে পরিষ্কার করার জন্য এই প্রোগ্রামটি চালানো হয়েছিল। তোমাদের একটা প্রশ্ন থাকবে, যদি কেউ জেনে থাকো, আর যদি না জানো তাহলে অবশ্যই গুগল করে অন্ততপক্ষে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমাদের স্মৃতিতে সেটা অনেকদিন থাকবে। প্রশ্নটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয়েছিল? ঠিক আছে, এইটা তোমরা কমেন্ট করবে। তারপরের যে প্রশ্নটা 26 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পুকুরের জলের জৈব যৌগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে ইউট্রোফিকেশন বলবো। ঠিক আছে, তোমরা সায়েন্সটাকে খুব ভালোভাবে রেডি করবে। এবার 27 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে এটা ইংরেজিতে রয়েছে, হু ওয়াজ দ্য অথর অফ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি দ্যাট লেড দ্য ফাউন্ডেশনস ইন মাইক্রোফাইন্যান্স অ্যাজ আ সেপারেট ব্রাঞ্চ অফ ইকোনমিক্স। ঠিক আছে, তো এইটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে জন মেনন্ড কিনস। ঠিক আছে, 28 নম্বর প্রশ্নটা, কে ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন? অর্থাৎ ভারতের চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন? চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভেঙ্কটাগিরি অর্থাৎ ভিভি গিরি আমাদের ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন ক্রমিক অনুযায়ী। 29 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি কৃষ্ণা নদীর উপনদী নয়? এখানে কৃষ্ণা নদীর উপনদী নয় বলেছে, তো এইটার উত্তর হবে কৃষ্ণা নদীর উপনদী নয়, মঞ্জিরা। তোমরা কমেন্ট করবে মঞ্জিরা কোন নদীর উপনদী। আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি, তোমরা অবশ্যই উত্তরগুলো করো, সেক্ষেত্রে তোমাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি। এবার 30 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি ব্যান্ডিকেটেড, ব্যান্ডিকোট, এটার প্রোনাউন্স তোমরা একটু করে নেবে, ব্যান্ডিকটকে ভালোভাবে সংজ্ঞায়িত করে। ঠিক আছে, তো ব্যান্ডিকট এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নর্দমা পরিষ্কারকারী একটা রোবট। ঠিক আছে, যেটা কেরল সরকার বা কেরালায় সর্বপ্রথম এটাকে স্টার্ট করা হয়েছিল। 31 নম্বর যে প্রশ্নটা, রাজ্য এবং লোকনৃত্যর ক্ষেত্রে কোন জোড়াটি ভুল রয়েছে? কোন জোড়াটি এখানে ভুল রয়েছে? এখানে ভুল জোড়াটা তোমাকে খুঁজতে হবে। দেখো, আসামের বিহু, গুজরাটের গরবা, ছত্তিশগড়ের ডাকল, এগুলো ঠিক আছে মোটামুটি, কিন্তু অপশন 3 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ডের তাপালি। এই উত্তরাখণ্ডের তাপালিটা ভুল রয়েছে। তোমরা আবারও কমেন্ট করবে যে তাপালি কোন রাজ্যের লোকনৃত্য। 32 নম্বরে যেটা রয়েছে, পাঞ্জাবের মুসলিম ধর্মাবলম্বী পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি 1933 সালে পাকিস্তান শব্দটি উদ্ভাবন করেছিলেন, তিনি কে? অর্থাৎ পাকিস্তান শব্দটি কে উদ্ভাবন করেছিলেন? চৌধুরী রহমত আলী। ঠিক আছে, এবার 33 নাম্বার যে প্রশ্নটা, 33 নম্বর প্রশ্নতে কি বলেছে, পিঁপড়ার হুলের ফর্মিক অ্যাসিডের প্রভাব কমাতে কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়া যদি আমাদের কামড়ায় সেক্ষেত্রে আমাদের একটা জ্বালা পড়া করে, অর্থাৎ সেটা ফর্মিক অ্যাসিডেরই প্রভাব। তো সেই ফর্মিক অ্যাসিডের প্রভাবটাকে কমানোর জন্য আমরা যেটাকে ব্যবহার করব সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, প্রতিটা প্রশ্নকে খুব মন দিয়ে রেডি করবা, কেননা এগুলো সব প্রিভিয়াসের প্রশ্ন। 2019 সালে আরআরবি এনটিপিসি এক্সামে জিজ্ঞেস করেছিল। এবার 34 নম্বর প্রশ্নটা, কোন সংস্থা দেশীয়ভাবে এলসিএ ফ্লাইটার জেটস তেজস তৈরি করেছিল? তেজস যে তৈরি করেছিল সেটি হিন্দুস্তান, এটার উত্তরটা হবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ঠিক আছে, তেজস যে তৈরি করেছিল সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অপশন 3। 35 নম্বরের যে প্রশ্নটা, সেটা ভারত সরকার কৃষকদের জন্য কত সালে জাতীয় নীতি অনুমোদন করেছিল? জাতীয় নীতির অনুমোদন করেছিল হচ্ছে 2007 সালে। এবার 36 নম্বর প্রশ্নটি রয়েছে,